নেতা হয়েছেন, সেই পরিবারের মেয়ে হিসেবে ডাক্তার জোবায়দাকে এটা পারিবারিক তান্ত্রিক আমি বলবো না, অটোমেটিক্যালি এই রাজনীতিতে এসে যায়। যেমন বাংলাদেশে শেখ পরিবার, জনাব শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনাও রাজনীতিতে আছেন, তার বোন রেহানাও আছেন, তার মেয়ে পুতুলও অন্য একটি নাম দিয়ে রাজনীতিতে আছেন, তার ছেলেও রাজনীতিতে আছেন। অতএব এটা পরিবারতান্ত্রিক বলে আমি মনে করি না। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা এদেরকে পছন্দ করেন, রাজনীতিতে আসলে আমরা উৎসাহ বোধ করব। জনাব ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। তারেক রহমানের স্ত্রীর রাজনীতিতে যোগ দেওয়া বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। কিছুক্ষণ আগেই আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর, জানিয়ে দিচ্ছি সেটি পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তর 24 পরগনার বসিরহাট থানা পুলিশ। সাতক্ষীরার ফারুক শেখ সর্দার নামে ওই ব্যক্তিকে হাসনাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বর্ধমানে বোমা বানানোর সময় বিস্ফোরণে মারা যায় জঙ্গি সংগঠনের 2 সদস্য। যে বাড়িটিতে এ বিস্ফোরণ হয় সেটি তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়ি বলে জানা গেছে। রাজ্য পুলিশ বলছে নিহত শাকিল আহমেদ ও সুভান মণ্ডল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য। এ কারণে পশ্চিমবঙ্গের সবকটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক GMP রেড্ডি। এই বিষয়ে জানতে আমরা এখন কথা বলছি কলকাতার জ্যেষ্ঠ সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে। জয়ন্ত, ফারুক শেখ সর্দারকে কখন গ্রেপ্তার করা হয়েছে? আজকে সকালের দিকে ফারুক শেখ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। হাসনাবাদ বাস স্ট্যান্ড দিয়ে তিনি যখন বাস ধরার অপেক্ষায় ছিলেন তখন ইন্টেলিজেন্স সূত্র অনুযায়ী খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ সে জামাতের কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সে প্রভাব বিস্তারের কাজ করছিল। তার সম্পর্কে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, সেই ইনপুটের বিষয় নিয়ে তাকে ধরা হয়েছে এবং প্রাথমিকভাবে পুলিশ সুপার যেটি জানিয়েছেন তাতে বলা হয়েছে যে সাতক্ষীরার বাসিন্দা, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা এই ফারুক শেখ সর্দার দীর্ঘদিন ধরে জামাতে ইসলামের সঙ্গে সক্রিয় কর্মী হিসেবে যুক্ত ছিলেন। সীমান্তে থেকে বেআইনিভাবে তিনি অনুপ্রবেশ করে এই রাজ্যে ঢুকেছিলেন, পশ্চিমবঙ্গে তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন, এই অভিযোগ আনা হয়েছে। তবে এই সম্পর্কিত আরো পুষ্টি বিস্তারিত 7:30টার সময় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, তারপরে এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানানো হবে বলে জেলা পুলিশ সূত্রে বলা হয়েছে। তবে প্রাথমিকভাবে যে খবরটি পাওয়া গেছে, এই ফারুক শেখ সর্দারের সঙ্গে কোনোভাবে বর্তমান বিস্ফোরণ কাণ্ডে যোগাযোগ আছে। জয়ন্ত, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে গতকাল আমরা জেনেছিলাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারতকে একটি চিঠি দেওয়া হবে এবং আজকে সেই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি কি ভারতে পৌঁছেছে এবং ভারতের আসলে বক্তব্য কি? আমরা জানি যে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি এই বিষয়ে। একেবারে ঠিক কথা, সেই চিঠি তো ভারতের কাছে এসেছে এবং ভারত এ ব্যাপারে আনুষ্ঠানিক যে জবাব দেবে সেই জবাব দেবার আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলি এই ব্যাপারে অনুসন্ধান করছে, অর্থাৎ রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল উইং এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ অনুসন্ধান করছে। রিপোর্ট তলব করা হয়েছে, সেই রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশকে সরকারিভাবে জবাব দেওয়া হবে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গের রাজনীতি খুব জমজমাট হয়ে উঠেছে। বিজেপি অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে তদন্তে কেন্দ্রীয় সংস্থাগুলিকে সাহায্য করছে না, যে বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্য সরকার। তারা জানিয়েছে প্রথারূপ পদ্ধতিতে যাবতীয় সাহায্যই করা হচ্ছে তদন্তকারী দলকে। জয়ন্ত, আপনাকে ধন্যবাদ। এডিটরস পিকে নিচ্ছে এবার একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন এডিটরস পিক। অলস সময় কাটাচ্ছে নির্বাচন কমিশন, সামনে বড় কোনো নির্বাচন নেই। আগামী বছরের মাঝামাঝি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেলে থাকছে না আর কোনো ব্যস্ততা। ডিসিসি নির্বাচন কবে হবে সে বিষয়টি এখনো অনিশ্চিত। তবে কমিশন বলছে ভোটার তালিকা হালনাগাদ এবং নানা রকম বিধি সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন তারা। 5 বছর অন্তর জাতীয় নির্বাচনের বাইরে সারা বছর ধরেই স্থানীয় পর্যায়ে নানা রকম নির্বাচনে ব্যস্ত থাকতে হয় কমিশনকে। এর বাইরে কমিশনের সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এবং এরপর মে মাসের মধ্যেই দেশের বেশিরভাগ উপজেলায় 5 ধাপে হয়ে যায় উপজেলা পরিষদ নির্বাচন। এরপর বিচ্ছিন্নভাবে আরও কিছু উপজেলায় বিভিন্ন সময় নির্বাচন হয়েছে এবং সেগুলো এখনও চলছে। এছাড়া আগামী বছর জুলাই মাসের মধ্যে করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 বছরের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের হাতে সে অর্থে বড় কোনো নির্বাচন নেই। পৌরসভা নির্বাচন এখনও 1.5 বছর দূরে। উপকূলীয় এলাকা ছাড়া বাকি ইউনিয়ন পরিষদগুলোর ভোটও 2 বছরের আগে নয়।
আর ঢাকার 2 সিটি নির্বাচন কবে হতে পারে তা জানা নেই কমিশনের। গত বেশ কিছুদিন ধরেই অলস সময় কাটছে কমিশনে। অবশ্য কমিশনার আবু হাফিজ তা মানতে নারাজ। কাজ কম ঠিক তা নেই, কাজগুলো কিন্তু খুব আমরা দেখেছি যে 5 বছর একটা নির্বাচন হয়, কিন্তু কমিশন কিন্তু 5 বছর কাজ করে। এখন নানা রকম কর্মশালা, বিভিন্ন মামলা পরিচালনা আর স্থানীয় নির্বাচনের বিভিন্ন বিধি সংশোধনের কাজ করছে কমিশন। তবে এজন্য কোনো সময় বেঁধে দেয়া নেই। একই অপরাধ নির্বাচনে কারচুপি করা, রিগিং করা, এর জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে শাস্তি নির্ধারণ করা আছে, হয়তো সিটি কর্পোরেশনে গিয়ে দেখা গেল সেই শাস্তি একটু কিছু ভিন্নতা আছে। এইটাকে আমরা একরকম করার চেষ্টা করছি। বিভাগ পর্যায়ের কর্মশালাগুলোতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের কেউ কেউ অংশ নিচ্ছেন। এর আগে স্মার্ট আইডি কার্ড বিষয়ে ধারণা নিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে যান কমিশনাররা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে মহাখালী ডিওএইচএস থেকে যোগ দিচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত। জনাব সাখাওয়াত, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো অনেকদিন ধরে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশনের কি আসলে শুধু নির্বাচন আয়োজন এবং ভোটার তালিকা হালনাগাদ ছাড়া আর কোনো কাজ নেই? ধন্যবাদ আপনাকে। আমরা যে সময় ছিলাম সেই সময়টা একটু অন্যরকম ছিল, কারণ আমরা সম্পূর্ণ নির্বাচন কমিশনকে নতুনভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের থেকে সবকিছুই আমরা করছিলাম। তো কাজে আমাদের হাতে কিন্তু প্রচুর কাজ ছিল। শেষ দিন পর্যন্ত বলতে গেলে আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম। অনেক কাজ করা হয়েছে, যেগুলো হয়তো ফিরিস্তি এখন দেওয়া সম্ভব নয়। এই সময়টাতে আমাদের হাতে যে কাজটা সবচেয়ে বড় ছিল সেটা ছিল ইলেকশন কমিশনের বিভিন্ন স্থানে যে স্ট্রাকচার ডেভেলপমেন্ট করার কথা সেটা, এবং আমরা সেই বিষয়ে ব্যস্ত ছিলাম। আমরা এর মধ্যেই আবার এই যে সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, অন্যান্য নির্বাচনের বিধি আইন, এগুলো পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আমরা একাধিকবার বৈঠক করেছি রাজনৈতিক দল এবং অন্যান্যদের সাথে। তো আমাদের যে সময়টা ছিল সেই সময়টা কিন্তু সম্পূর্ণ ছিল নির্বাচন কমিশনকে নতুনভাবে ডেভেলপ করার বিষয়টা। তো এখন ওনাদের হাতে যে কাজটা আমি মনে করি যেটা নিয়ে জনগণ একটু এখন বেশ ভোগান্তিতে আছে, সেই কাজটা কিন্তু একটা প্ল্যান করে দিয়ে আসা হয়েছিল। এখন আমি জানি না কোন পর্যায়ে আছে, সেটা কিন্তু একটা বড় কাজ, এবং সেদিকে আমি জানি না ওনারা কতখানি এগোচ্ছেন। সেটা হচ্ছে আইডেন্টি কার্ডটাকে পরিবর্তন করা। এই আইডেন্টি কার্ডটা পরিবর্তন করার একটি বড় প্রকল্প আমরা ছেড়ে এসেছি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প, এবং এই প্রকল্পটাকে সার্থক করতে হলে এখানে অনেক কাজ করার বাকি আছে। আমি আবার বলছি, আমি জানি না তারা কতদূর এগিয়ে আছেন। এই কাজটাই কিন্তু অত্যন্ত জটিল কাজ, কারণ এর ভিতরে আইন তৈরির বিষয় আছে, এর ভিতরে কিভাবে তৈরি হবে, কোন পদ্ধতিতে তৈরি হবে, এগুলো দেখার বিষয় আছে। এগুলো মোটামুটি আমরা আসার সময় কিন্তু একরকমের একটা ফাইনালাইজ করে এসেছিলাম। সেটা সেই কাজ আছে। জনাব সাখাওয়াত হোসেন, আপনার কাছে আরেকটি বিষয় জেনে নিতে চাই। আপনি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ন্যাশনাল আইডি কার্ডের কথা বলছেন, ভোটার আইডি কার্ডের কথা বলছেন, এইবার কিন্তু ভোটার আইডি কার্ড হালনাগাদ করার কাজে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠেছে। অনেক ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছেন, তারা নির্বাচন কমিশনের নথিভুক্ত হতে পারেননি, এই ধরনের অভিযোগ এসেছে। এই ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা আসলে নির্বাচন কমিশনকে পড়তে হয়? অনেক ধরনের অসুবিধা, বিশেষ করে বড় শহরগুলোতে। আমি যদি ঢাকা, চিটাগং এর কথা বলি, তাহলে এখানে অসুবিধা হচ্ছে যে এখানে যে সমস্ত যারা থাকেন তারা কিন্তু বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলোতে থাকেন, এবং এখানে আপনারা যে রিপোর্ট পেয়েছেন, আমার কাছেও অনেকে বলেছে যে লোকজন পৌঁছেনি, বা যারা এনোমোরাটা তারা পৌঁছেনি। কারণ ঢাকা শহর বা চিটাগং শহরে অনেক সময় নিয়ে কিন্তু ভোটার তালিকা করতে হয়, কারণ এটা তো স্বাভাবিক, কারণ এখানে লোকজন তো সবসময় লোকজনকে পাওয়া যায় না, ওয়ার্কিং ডেতে পাওয়া যায় না। কাজে ওই ছুটির দিনগুলোতে যেতে হয়, একাধিকবার যেতে হয়। একটা বিল্ডিংয়ে একবার গেলে হয় না, কয়েকবার যেতে হয়, রাতে যেতে হয়, সন্ধ্যায় যেতে হয়, সকালে যেতে হয়। কাজেই এটা একটা বিষয়। আরেকটা বিষয় যে মনিটরিংটা খুব জরুরি, এবং এই মনিটরিংটা সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং করতে হয়, এবং প্রয়োজন হলে আপনি এই সমস্ত শহরে যে ভাতা আছে সেটাকে বাড়িয়ে দিতে হয়। এবং এটা আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে, এগুলো জনাব সাখাওয়াত, কারণে
আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেক জায়গা থেকে অভিযোগ পেয়ে থাকি যে নির্বাচন কমিশন বড় ধরনের অনেক কাজেই হস্তক্ষেপ করতে পারে না, কারণ তাদের সেই পরিমাণ স্বাধীনতা নেই, এই ধরনের অভিযোগ এসে থাকে। আসলে নির্বাচন কমিশনকে কি কোনো পক্ষ, বা আমরা যদি স্পষ্ট করে বলি যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপের কারণে কি তারা কাজ ছাড়া একটি বড় সময় থাকেন, এরকম কি হতে পারে? আমি মনে করি না, কারণ বাংলাদেশ ইলেকশন কমিশনকে যতখানি ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক কম ইলেকশন কমিশনের কাছেই ওই ক্ষমতা আছে, বিশেষ করে যেখানে কনস্টিটিউশন অত্যন্ত ক্লিয়ার। কাজে এখানে সরকারকে চাপ দেওয়ার কোনো কারণ বা চাপ নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। অন্তত আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে স্বাধীনতা আছে এটা যদি প্রয়োগ করা হয় এবং এটা যদি মেনে চলা হয়, তাহলে নির্বাচন কমিশনকে আমরা যাই বলি যে আরো শক্তিশালী করতে হবে, হয়তো কিছু আইন পরিবর্তনের প্রয়োজন আছে, আরো কিছু আইন সংযোগ হতে পারে, কিন্তু এখন যে অবস্থা আছে বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট শক্তিশালী অর্গানাইজেশন হিসাবে আছে, যদি সেটাকে প্রয়োগ করে সেভাবে চলা যায়। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এর সাথে এডিটর স্পিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।